নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। বন্দনাবন্তে মঙ্গল। বন্দনাবন্তে মঙ্গল। বানতে শুরু করবো? হ্যাঁ, শুরু করেন। আমরা আজকে খ পড়বো আর কি, নাকি কালকে পড়ছিলাম তন্মধ্যে অনাগত রূপ কাকে বলে? চারি মহাভূত রূপ এবং চারি মহাভূত উৎপন্ন রূপ, যা অজাত, অভূত, অসঞ্জাত, অপ্রসূত, অনাবির্ভূত, অপ্রাদুর্ভূত, অনুৎপন্ন, অসমুৎপন্ন, অনুৎপাদিত, অসমুত্থিত, অনাগত, অনাগত অংশের অন্তর্গত, তাকে অনাগত রূপ বলে। অনাগত রূপ কাকে বলে? চারি মহাভূত এখানে আবার আসছে, বুঝছেন? থাকবে তো মানতে, কারণ এটা এই জায়গায় যেগুলো আসা নাই, মানে ওইটা ছাড়া তো আর কথা নেই মানতে। যে জায়গাতে আসার কথা বলা হচ্ছে সে জায়গায় যদি না আসে তাহলে সেটা অনাগত রূপ। এভাবে আবার না, ঠিক আছে, আগত না হইলে অনাগত রূপ। আমরা গতকালকে অতীত রূপ পড়ছিলাম তো বলতে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে চারি মহাভূত উৎপন্ন রূপ, যা অজাত, এখনো মানে জাত হয় নাই, না, অভূত অভূত বা দেখা যাচ্ছে না, ভূত ভূত উৎপন্ন আর কি। ভূত, হ্যাঁ, ভূত মানে উৎপন্ন হওয়া, দৃশ্যমান হওয়া। বলতে অভূত হলে হ্যাঁ একই কথা, মানে অসঞ্জাত, অপ্রসূত একই কথা সবগুলো। কত অসঞ্জাত একই কথা নাকি? সঞ্জাত নয় আর কি, ঠিক আছে, জাত হয় নাই আর কি এখনো। প্রসূত, অপ্রসূত, প্রসূত হয় নাই, অনাবির্ভূত, তাকে অনাগত রূপ বলে। অনুৎপন্ন, অসমুৎপন্ন, অনুৎপাদিত। যাই হোক, এটা বিস্তারিত কিন্তু আমরা বুঝতেছি না, এমনি শব্দগত ভাবে শব্দ বুঝতেছি যে কি জন্য অনাগত, এটা কিন্তু আমাদের এখনো বোধগম্যতা হয় নাই, ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার হয়নি বলতে। হ্যাঁ, আচ্ছা, গ তন্মধ্যে বর্তমান রূপ কাকে বলে?
চারি মহাভূত রূপ এবং চারি মহাভূত উৎপন্ন রূপ, যা জাত, ভূত, সংজাত, প্রসূত, আবির্ভূত, প্রাদুর্ভূত, উৎপন্ন, সৌৎপন্ন, উৎপাদিত, সমর্থিত, বর্তমান অংশের অন্তর্গত, তাকে বর্তমান রূপ বলে। আমরা এটা তো সহজ। এগুলো সম্পর্কে কোনো টাচ ভূমিকা থেকে পেয়েছিলাম? পাইনি। না, এগুলো বিস্তারিত পাওয়া যায়নি তোমার, তেমনি আমরা অল্প ইয়ে পেয়েছিলাম আর কি। ঠিক আছে। চার ক, তন্মধ্যে অভ্যন্তরীণ রূপ কাকে বলে? সেই সত্যগণের যেই রূপ অভ্যন্তরীণ, ব্যক্তিগত, স্বীয়, নিজস্ব এবং গৃহীত। এখানে তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি ও মান বসে। যেমন চারি মহাভূত রূপ এবং চারি মহাভূত উৎপন্ন রূপ, তাকে আভ্যন্তরীণ রূপ বলে। বলতে সেই সত্যগণের যে রূপ অভ্যন্তরীণ, ব্যক্তিগত, স্বীয়, নিজস্ব। আভ্যন্তরীণ মানে প্রত্যেকটা প্রাণীকুলের। না, ওটা ঠিক আছে, মতো বুঝছি। হ্যাঁ, তৃষ্ণা, আচ্ছা, তৃষ্ণা মিথ্যা দৃষ্টি বসে ওই যে একটা রূপের যে এটা হয়, ওইটাই বলা হচ্ছে না। তার মধ্যে আভ্যন্তরীণ অভ্যন্তরীণ রূপ কাকে বলে? সেই সত্যগণের যেই রূপ আভ্যন্তরীণ, ব্যক্তিগত, স্বীয়, নিজস্ব এবং তৃষ্ণা, মিথ্যাদৃষ্টি ও মানবশে গৃহীত। ঠিক আছে। গৃহীত, যেমন চারি মহাভূত রূপ, চারি মহাভূত উৎপন্ন রূপ থেকে যাবতীয়, এখানে একটা হাইফেন দিয়েছে, তার মানে ওই আগের কথাগুলো সবগুলো রূপ, তাকে আভ্যন্তরীণ রূপ বলে। নর্মালি মুক্ত না হইলে তৃষ্ণা, মিথ্যাদৃষ্টি, মানবশে সকলের কাছেই গৃহীত না। এটা তৃষ্ণা, মিথ্যা, এগুলো তো অরূপীয়। এটা যখন উৎপন্ন হয় তখন রূপের মধ্যে এটা প্রভাব পড়ে। আমি ওইভাবে বুঝছি বিষয়টা। না, এটা না, অর্থাৎ তখন গৃহীত, রূপের মধ্যে গৃহীত হয় এটা। রূপ বলতে যেই সত্যের, আমার যেমন আমি এখন আছি, আমার অঙ্গীভূত যেই রূপটা আছে, ওগুলো হচ্ছে যে মূলত আভ্যন্তরীণ। এখানে আবার আরেকটা কথা বলছে যে কি, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি, মান বসে। তা আমরা তো এগুলো নরমালি তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি, মান বসে গ্রহণ করি অরহৎ না হওয়া পর্যন্ত। ও আচ্ছা, তাহলে কায়ের কাছে এটা আমি ওই দৃষ্টিভঙ্গিটা বলা হচ্ছে এখানে। সেটাও হয়, ঠিক আছে। তন্মধ্যে বাহ্যিক রূপ কাকে বলে? যা সেই অপর সত্যগণের, অপর পুদ্গলগণের অভ্যন্তরীণ, ব্যক্তিগত, স্বীয়, নিজস্ব এবং গৃহীত রূপ। যেমন চারি মহাভূত রূপ এবং চারি মহাভূত উৎপন্ন রূপ, ইহাকে বাহ্যিক রূপ বলে। বুঝছেন? অর্থাৎ ওই সত্যগণ নিজেরটা শুধু নিজের, এছাড়া যত অন্যান্য সত্য, যেমন আপনারটা, আমার জন্য এটা বাহ্যিক, এবং মহাভূত সহ আভ্যন্তরীণ গুলো ছাড়া বাকিগুলো সব বাহ্যিক রূপ। মোট কথা বলতে স্বরেন্দ্র দ্বার দিয়ে, আমার স্বরেন্দ্র দ্বার দিয়ে আমি যা যা বিষয় আলমগুলো মানে দৃশ্যপটে আসে, সবগুলোই বাহ্যিক। সেটাই। 5 ক, তন্মধ্যে স্থূল রূপ কাকে বলে? চক্ষু আয়তন, রূপ, বর্ণ আয়তন, শ্রোত্র কর্ণ আয়তন, শব্দ আয়তন, ঘ্রাণ আয়তন, নাসিকা গন্ধ আয়তন, জিহ্বা আয়তন, রস আয়তন, কায় আয়তন, স্পৃশ্য আয়তন।
ইয়াকে স্থূল রূপ বলে। বলা হচ্ছে আমাদের কারো প্রশ্ন থাকলে বলবেন আর কি। স্থূল রূপ, তন্মধ্যে স্থূল বলতে মোটা হ্যাঁ বা বাদে সহজেই অনুমেয়, অনুমান করা বা অনুমেয় বোঝা যায়, ওই অর্থে স্থূল আর কি। তারপরে বাদে সেই অর্থ থেকে চক্ষু আয়তন আদি এগুলো তো এমনি সহজেই বোঝা যায়। বাদে আচ্ছা যাই হোক, তারপরে সূক্ষ্মটা পড়লে এটা ক্লিয়ার হবে। তন্মধ্যে সূক্ষ্ম রূপ কাকে বলে? স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়, কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি, আকাশ ধাতু, রূপের লঘুতা, রূপের মৃদুতা, রূপের কর্মণ্যতা, রূপের উপচয়, রূপের সন্ততি বা অবিচ্ছিন্নতা, রূপের জড়তা, রূপের অনিত্যতা, কবলীকৃত গলাৎকরণীয় আহার, ইয়াকে সূক্ষ্ম রূপ বলে। এগুলো ওই আগেরগুলোর তুলনায় সূক্ষ্ম। স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয় গুলো বোঝা কষ্ট না। সূক্ষ্ম রূপ জীবিত ইন্দ্রিয়, এটা তো অতি সূক্ষ্ম না। বাদে স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয় চিন্তা করতেছি আমি, ওটা সূক্ষ্ম কিভাবে প্রমাণিত হবে? কায় বিজ্ঞপ্তি এটাও সূক্ষ্ম, বাক বিজ্ঞপ্তি এটাও সূক্ষ্মের মধ্যে পড়েছে। স্থূল বলতে যেগুলো স্থূল বলতে আমরা মোটা বুঝি না, মোটা বা বেশি স্পষ্ট, বেশি বোধগম্য, ওই জাতীয় অর্থেই স্থূল। যে যাই হোক, আরো বিস্তারিত থাকবে এগুলো, এখন তো মাত্র শুরু হয়েছে যে না। এটা বিস্তারিত থাকবে অবশ্য, আশা করি। হ্যাঁ, তন্মধ্যে হীনরূপ কাকে বলে? সেই সেই শর্তগণে যে রূপ নিকৃষ্ট, অবজ্ঞাকৃত, উপেক্ষিত, ঘৃণা ব্যঞ্জক, অচিত্তকৃত, হীন, হীন সদৃশ্য, হীন সম্মত, অনিষ্টজনক, অবাঞ্ছিত, অমনোজ্ঞ, অর্থাৎ নিরানন্দজনক, যেমন রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ইয়াকে হীনরূপ বলে। আচ্ছা, মানে এগুলোর মধ্যে যেমন উত্তম রূপও থাকবে আবার হীন রূপও থাকবে। উত্তম রূপটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে, নিচে উত্তম রূপ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, ওইগুলোর মাধ্যমে হয় আর কি। ঠিক আছে, বুঝছি। এগুলোর মধ্যে এক সাইড আছে আপনার কাছে হীন লাগবে, আর এক সাইড আছে ভালো লাগবে। হ্যাঁ, সেম, তাহলে আচ্ছা। এটা ফেলে যেতে পারেন। আচ্ছা, উনি তো এখানে এইভাবে দিছে, এখানে 5-এর ক খ, 6-এর ক ক। আচ্ছা আচ্ছা, দুইটাই দিছে এখানে তাহলে। জোড়া জোড়া করে আছে। তন্মধ্যে উত্তম রূপ কাকে বলে? এগুলো সেই তাহলে সেই দুঃখ মনে শর্তগণের হয়, কি রূপ বলতে? এগুলো তাহলে দুঃখ মনে হয়, সবগুলো দুই দুই করে আছে না, দুঃখ হইতে পারে তাইলে এগুলো। এগুলো দুঃখ, হ্যাঁ, দুঃখ হবে মনে হচ্ছে এগুলো। তারপরে এগুলো কি ছিল বলতে? দুঃখ মাতিকা। সুকুমার বাবু, এগুলো কোন মাতিকে ছিল? এগুলো একদম প্রথমে বানতো আর কি, আমি দেখতেছি। এগুলো দুঃখ না বানতে, এগুলো তিকমাতিকা আর কি, অর্থাৎ স্কন্ধ বিভাগের। তিকমাতিকে কি জন্য হয়েছে? তাহলে তো এখন আউল হয়ে গেছে। মানে ওই না, এখানে শুধু স্কন্ধ হিসেবে ভাগ করছে এবং হীন এবং দূরে, মানে কোনগুলো উত্তম, কোনগুলো নিকটে, এগুলা এগুলো বুঝেছে যে একটা দুটা করে এভাবে বুঝেছে যে বান্তে, অর্থাৎ একটা হীন, একটা উত্তম, একটা দূরে, একটা কাছে। হ্যাঁ, এরকম করে বুঝেছে যে মানে শুধু এটা স্কন্ধ বিভাগের। তারপরে আসবে যে রূপ স্কন্ধের, তারপরে বেদনা স্কন্ধ, তারপরে সংজ্ঞা স্কন্ধ, এগুলো স্কন্ধ বিভাগের আসছে যে বান্তে। উপাসক। তারপরে খ, তন্মধ্যে উত্তম রূপ কাকে বলে?
সেই সেই সপ্তগণের যেই রূপ উৎকৃষ্ট অবজ্ঞারহিত অভিপ্রেত অঘৃণ্য চিত্তকৃত উত্তম উত্তম সদৃশ উত্তম সম্মত ইষ্ট, এখানে ইষ্ট হচ্ছে প্রীতিকর। আচ্ছা, হ্যাঁ আমরা আগে ইষ্ট অনিষ্ট পড়ছিলাম যে এখানে ওই ইষ্ট এটা সেম তো না মধ্যে ইষ্ট অনিষ্ট। আচ্ছা, বাঞ্ছিত মনোজ্ঞ যেমন রূপ শব্দ গন্ধ রস স্পৃশ্য ইয়াকে উত্তম অর্থাৎ প্রণীত রূপ বলে। প্রণীত, আচ্ছা, সেই সেই হীন উত্তম রূপের সাদৃশ্য বিসাদৃশ্য তুলনা করে হীন উত্তম রূপ উপলব্ধি করা উচিত। তাই তো বুঝে গেছে না? আচ্ছা, ওইটার বিপরীত আর কি, ছয়ের ক বিপরীত। সাতের ক, তৎমধ্যে দুরূপ কাকে বলে? আচ্ছা, দূর, এখানে দীর্ঘকার র দিছে মানতে। আচ্ছা, এটা তাহলে দূর মানে দূরের আর কি, এটা দূরে আর কি, দূরে। স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়, কায় বিজ্ঞপ্তি, বাক্য বিজ্ঞপ্তি, আকাশ ধাতু, রূপের লঘুতা, রূপের মৃদুতা, রূপের কর্মণ্যতা, রূপের উপচয়, রূপের সন্ততি প্রবাহ, রূপের জড়তা, রূপের অনিত্যতা, কবলীকৃত গ্রাস করত আহার অথবা অন্য যা কিছু রূপ আছে অনাসন্ন অসমীপস্থ দূরে অনিকটবর্তী ইয়াকে দুরূপ বলে। এই নিকটের রূপ পড়লে ওটা মিলে যাবে এখন। আচ্ছা, তার মানে এটা বাহ্যিক রূপ হবে আর কি, নাকি? মানে অন্যজনেরটা আমার দৃষ্টিকোণ থেকে মানে আগের অনুসারে হচ্ছে যে সবগুলোই হচ্ছে যদি, তাহলে অন্যজনের দেহের হিসাব করতে গেলে এটা তো তখন দূরের। আচ্ছা, হ্যাঁ ওই দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, তারপর সাতের খ, ওটা পড়লে মিলবে। হ্যাঁ, তোর মধ্যে নিকট অর্থাৎ সন্তিক রূপ কাকে বলে? চক্ষু আয়তন থেকে শুরু করে ওই যাবতীয়, ঠিক আছে, পাঁচের ক, ঠিক আছে, এটা ওই অন্যজনের হইলে তখন দূরে। অথবা অন্য যা কিছু রূপ আছে আসন্ন সমীপস্থ ও দূরে নিকটবর্তী সন্তিকে ইয়াকে নিকট রূপ বলে। এই রূপের সাথে সেই দূর রূপে তুলনা করে দূর নিকট রূপ উপলব্ধি করা উচিত। ঠিক আছে, আমরা যেটা বলছি সেটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে যেগুলো মিলেছি এগুলো একটু মানে মিলে দেখলে ভালো বানতে, অর্থাৎ সূক্ষ্মরূপগুলো। আগের সঙ্গে কোন রকমের এখানে ইয়া নাই, আমরা আগের গুলো মিলাতে যাইয়ে ফেঁসে পড়ে গেছিলাম যে এগুলো নরমাল বিষয়। আগে যে কোনো বিষয় এখানে নাই, এটা সাধারণ, একদম সাধারণ, মানে অতি সাধারণ, এটা কাছের ওটা দূরের শেষ। এটা সুন্দর বুঝেছি আমরা। স্থূল রূপ এবং সূক্ষ্ম রূপ সেগুলোর ব্যাপারে বলতেছিলাম আর কি। হ্যাঁ, স্থূল রূপ এবং সূক্ষ্ম রূপ ওই ইয়ার সঙ্গে আপনার ওগুলোর সঙ্গে মিলবে না। না, মিলছে তো বানতে, প্রায় মিলছে। মিললে বলেন। প্রায় না, পুরোপুরি মিলছে আর কি, দেখতেছি। আগের কোন জায়গার স্থূল রূপ সূক্ষ্ম রূপ আমরা ওই যেগুলো পড়ছিলাম রূপের বিষয়গুলো ইয়েতে, হ্যাঁ, অভিধার মত সংগ্রহ আর কি। আচ্ছা আচ্ছা, যা হোক, সমস্যা এখন ক্লিয়ার হবে আর কি, এগুলো পরে ক্লিয়ার হবে আরো, ঠিক আছে। আচ্ছা, বেদনা স্কন্ধ অনুভূতি পুঞ্জ। না, আমি আমার মধ্যে ওই জিনিসটা মানে বুঝতে পারতেছি যে এখানে দূর নিকট দিক কি বোঝানো হচ্ছে, কিভাবে মানে বিভাজনটা করা হচ্ছে, ওইটা ভালো লাগছে, বুঝে যাচ্ছে আর কি। হ্যাঁ, ওইটা বুঝে ভালো লাগছে বলতে একটু করে। হ্যাঁ, আর তন্মধ্যে বেদনা স্কন্ধ কাকে বলে? যা কিছু বেদনা অনুভূতি আছে অতীত অনাগত বর্তমানের, আভ্যন্তরীণ বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, ক্ষীণ বা উন্নত,
হীন বা উত্তম হবে আর কি, এটা উন্নত হয়েছে। দূরের বা নিকটের সেই সমস্ত বেদনার একত্রিত ভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে অর্থাৎ পুঞ্জীভূত যে সংগ্রহ তাকে সমষ্টিগতভাবে বেদনা স্কন্ধ বলে। মানে এতক্ষণ যা আমরা পড়ে আসছি, ওই জায়গার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে বেদনা আছে না, সমস্ত অবশ্যই আছে। বেদনার একত্রীভূত ভাবে পুরো বিষয়টাকে ওই বেদনা স্কন্ধ বলে। এবার ভাঙাভাঙি। ওই আর কি সর্বেন্দ্রিয়ের সবকিছু বিষয়গুলা। হ্যাঁ, তারপরে 9 এর ক। তন্মধ্যে অতীত বেদনা কাকে বলে? যে বেদনা সমূহ অতীত, নিরুদ্ধ, বিগত, অবিপরিণত, ওই আগের মতো সেম। হস্তগত, অন্তর্হিত, উৎপন্ন হয়ে বিগত, এখানে পার্টনার ইউজ করছে বলতে, এখানে অতীত অংশের অন্তর্গত, যেমন সুখ বেদনা, দুঃখ বেদনা, পার্টনার ইউজ করছে, দুঃখ সুখ বেদনা। কথা নাই, এমনি বিগতটা ওই পাঠানের বিগত না, এমনি বিগত আর কি, উৎপন্ন হয় বিগত, আমি ওই দিক দিয়ে পান্তে করছি আর কি। উৎপন্ন হয়ে বিগত, হম, মানে উৎপন্ন হয়ে আবার বিগত হয়ে গেছে আর কি। আর বিগতটা উৎপন্ন হয়েই তো হবে, সেটা আর কি। অতীত অংশের অন্তর্গত, যেমন সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ অসুখ বেদনা, ইয়াকে অতীত বেদনা বলে। মানে এমন বিভঙ্গ করছে। খ, তন্মধ্যে অনাগত বেদনা কাকে বলে? যেই বেদনা সমূহ অজাত, অভূত, অসঞ্জাত, অপ্রসূত, মানতে আগের মতো, আগের মতোই। হ্যাঁ, তারপরে গ। গ বলা হচ্ছে তন্মধ্যে বর্তমান বেদনা কাকে বলে? আগের মতো, যেই বেদনা সমূহ জাত। ঠিক আছে, তারপরে 10। আচ্ছা, 10-এর ক, তন্মধ্যে আভ্যন্তরীণ বেদনা কাকে বলে? ঠিক আছে, আগের মতোই, আগের মতোই, সবাই বুঝতেছেন তো না কি আগের মতো? এটা আগের মতো বলে বলে চলে যাচ্ছি, যে কি জন্য চলে যাচ্ছি সবাই বুঝতেছেন? বুঝছি, ঠিক আছে। ওই আগে যে রূপের মধ্যে যেরকম ছিল আর কি, এখন রূপের জায়গায় শুধু বেদনা হয়েছে, আর কথাগুলো সব একই। রূপের জায়গায় শুধু বেদনা হয়েছে, আর কথাগুলো সব একই। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান না আছে না, রূপের আগেরটা রূপ দিয়ে আলোচনা হয়েছে, এখন বেদনা দিয়ে আলোচনা হচ্ছে। বৈশক, তারপরে আচ্ছা, খতে হচ্ছে তন্মধ্যে বাহ্যিক বেদনা কাকে বলে? সেই অপসত্যগণের, এটা বাইরের, মানে নিজে ব্যতীত অন্যজনটা। তারপরে 11, তন্মধ্যে স্থূল ও সূক্ষ্ম বেদনা কিরূপ? আচ্ছা, এখানে আসছে, এটা দেখে আছে মনে হয়। অকুশল বেদনা স্থূল, কুশল অব্যাকৃত, মানতে অকুশল বেদনা স্থূল, হ্যাঁ, এটাকে মোটা বলা হচ্ছে। অকুশল বেদনা স্থূল। আচ্ছা, না, কুশল অব্যাকৃত বেদনা সূক্ষ্ম। কুশল অব্যাকৃত বেদনা সূক্ষ্ম, যে কুশল পক্ষীয় কিন্তু ব্যক্ত করা যাবে না, এটা সূক্ষ্ম। হ্যাঁ, তাই তো। আচ্ছা, তারপরে কুশল অকুশল বেদনা স্থূল, আবার দুইটাকে স্থূল, দুইটা তো আবার স্থূল হতে পারে, মিশ্রণ স্থূল হবে, কারণ অকুশলটা মধ্যে মোটা, ঠিক আছে। কুশল কুশলের বেলায় আলাদা, অকুশলের বেলায় আলাদা। অব্যাকৃত টিকা আছে কি বলে? আচ্ছা, অব্যাকৃত বড় আছে কি? পালি অব্যাকৃত, অব্যক্ত। পালি সাহিত্যে অব্যাকৃত শব্দটি পর্যায় ভেদে দ্বিবিধ অর্থে ব্যবহৃত হয়। দ্বিবিধ অর্থে ব্যবহৃত হয়। অব্যাখ্যাত,
অনির্ধারিত বা অনির্দিষ্ট। আমাদের যেসব নিয়ম একটু করে আমাদের অব্যয়কৃত সম্পর্কে আগেই আমাদের অনেক ঘটনা ছিল। চ্যাট জিপিটি কি বলে একটু দেখেন তো। অব্যয়কৃত, তারপর উপাসক। যেসব নিয়ম প্রণালী বা বিষয় জীবগণের, যেসব নিয়ম প্রণালী বা বিষয় জীবগণের ইহ পারত্রিক কোনো উপকারে আসে না বলে বুদ্ধ কর্তৃক বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা করা হয়নি, তা অব্যয়কৃত ধর্ম। আচ্ছা, এক সাইডে না, এটা আর অন্য জায়গাতে অন্য কিছুও বলছে তো। হ্যাঁ, মালঙ্ক পুত্রের লোক শাশ্বত অশাশ্বত ইত্যাদি দশবিধ প্রশ্ন বুদ্ধ নিষ্প্রয়োজন হেতু অব্যয়কৃত রেখেছিলেন। বর্তমান গ্রন্থে অব্যয়কৃত শব্দটি অনির্দিষ্টতে ব্যবহৃত হয়েছে। কুশল ও কুশল আকারে অনির্দিষ্ট, অর্থাৎ যা কুশল নহে এবং অকুশল নহে তাই অব্যয়কৃত। এটা আমরা জেনে আসছি। এটাই আমরা জেনে আসছিলাম, কিন্তু ওইটা যেসব নিয়ম প্রণালী বা বিষয় জীবগণের ইহ পারত্রিক কোনো উপকারে আসে না বলে বুদ্ধ কর্তৃক বিজ্ঞপ্তি বা ব্যাখ্যা করা হয়নি, তা অব্যয়কৃত ধর্ম। এই তো ঠিক আছে, তো অসুবিধা নাই। অব্যয়কৃতর মানে ব্যাপার শুধু একটা না, কয়েকটা বার। না, একটা না বলতে, হ্যাঁ, একটা না, হ্যাঁ। নির্বাণকে অব্যয়কৃত বলা হয়েছে না? হ্যাঁ, অবশ্যই বলতে। নির্বাণের কোনো বর্ণনা বা উপমা প্রদান করা যায় না। নির্বাণের সাদৃশ্য কোনো কিছু দেখানো যায় না। ওয়াতেও নির্বাণ অব্যয়। ওটা তো ব্যক্ত করা সম্ভব নয় বান্তে, এটা ঠিক আছে সরাসরি। এটা স্বয়ং উপলব্ধি করলে এটা উপলব্ধি হয়ে যায়, সম্ভব নয়। তাহলে অব্যয়কৃত বেদনা সূক্ষ্ম বলা হচ্ছে বান্তে, এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা সূক্ষ্ম কেন বলা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, সূক্ষ্ম। দুঃখ বেদনা স্থূল, সুখ এবং অদুঃখ অসুখ বেদনা সূক্ষ্ম। সুখ এবং অদুঃখ অসুখ বেদনা সূক্ষ্ম। তার মানে কি উপেক্ষাটা সুখ বলা আছে এখানে? অপেক্ষাও সূক্ষ্ম থাকবে, দেখেন না আরো যান। আচ্ছা, সুখ দুঃখ বেদনা স্থূল, সুখ দুঃখ বেদনা স্থূল। আচ্ছা, মিশ্রলে, হ্যাঁ। অদুঃখ অসুখ বেদনা সূক্ষ্ম। সমাপত্তি অলাভীর বেদনা স্থূল। আচ্ছা, লাভ করেননি। সমাপত্তি লাভীর বেদনা সূক্ষ্ম। আসক অর্থাৎ আসক্তি যুক্ত বেদনা স্থূল। অনাসক আসক্তিহীন বেদনা সূক্ষ্ম। সেই বেদনা পরস্পরের সাথে তুলনা করে স্থূল সূক্ষ্ম বেদনা উপলব্ধি করা উচিত। আগেরটার মতোই সেম এমনি। না, আমাদের সব ঠিক আছে, কিন্তু ওই যে লাইন পরেরটা, লাস্ট লাইনটা যেটা দিছে, ওইটা আসলেই সত্যিকার এগুলো করার প্রয়োজন, তাহলে ওই স্থূল সূক্ষ্মটা বুঝতে সহজ হবে আর কি। হ্যাঁ, বলে এখানে লিখছে যে অভিধর্ম অনুসারে জগতের সকল ধর্ম বা মানসিক অবস্থাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: কুশল, অকুশল, অব্যকৃত। অব্যকৃত মানে নিরপেক্ষ। অব্যকৃত ধর্ম বলতে সে মানসিক বা শারীরিক অবস্থাকে বোঝায়। এগুলি নৈতিকভাবে শুভ বা অশুভ কোনটিই নয়, অর্থাৎ এগুলি নতুন কোনো কর্মফল বা বিপাক তৈরি করে না। এগুলিকে চার ভাগে ভাগ করা যায়: বিপাক, ক্রিয়া, রূপ, নির্বাণ। বিপাক অতীত কর্মের ফলস্বরূপ আমরা যে অভিজ্ঞতা লাভ করি, যেমন কোনো কিছু দেখা বা শোনা। ফল নিজে কোনো কর্ম তৈরি করে না, তাই এটি অব্যকৃত। ক্রিয়া এমন কাজ যা কোনো ফল উৎপন্ন করে না। বিশেষ করে বুদ্ধ এবং অরহৎগণের কাজগুলো ক্রিয়া মাত্র করণ, তাদের কোনো আসক্তি নেই। রূপ
জড় পদার্থ বা শরীরের বস্তুগত দিক। রূপ হচ্ছে জড় পদার্থ বা শরীরের বস্তুগত দিক। পদার্থের নিজস্ব কোনো নৈতিক ভালো বা মন্দ নেই। নির্বাণ পরম মুক্তি বা নির্বাণ কুশল ও কুশলের ঊর্ধ্বে। এটি একটি অব্যকৃত বলা হয়। এটিকে অব্যকৃত বলা হয়। এখানে আরো অনেক কিছু লিখছে বন্ধু। সারসংক্ষেপে বলছে যে সহজ কথায় অব্যকৃত হলো তাই যা নৈতিকভাবে নিরপেক্ষ, না ভালো না মন্দ, যা কোনো নতুন কর্মফলের জন্ম দেয় না, এমন কিছু জটিল প্রশ্ন যা নির্বাণ লাভের পথে সহায়ক নয় বলে বুদ্ধ উত্তর দেননি। ঠিক আছে। ঠিক আছে, আমরা যেটা এখন পড়ছি বলতে এটাই। হুম। আচ্ছা, 12 নম্বর, তন্মধ্যে হীন উত্তম বেদনা কিরূপ? অকুশল বেদনা হীন, কুশল অব্যাকৃত বেদনা উত্তম। কুশল অকুশল বেদনাহীন অব্যাকৃত বেদনা উত্তম। তাহলে এটার মতো সেটা দুঃখ বেদনাহীন সুখ এবং অদুঃখ অসুখ বেদনা উত্তম। সুখ দুঃখ বেদনাহীন অদুঃখ অসুখ বেদনা উত্তম। অদুঃখ অসুখ, অদুঃখ অসুখ মানে হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে সেটা বলছিলাম একটু আগামী। হ্যাঁ, উপেক্ষা বেদনা উত্তম। তারপরে সুখ দুঃখ বেদনাহীন অদুঃখ অসুখ বেদনা উত্তম। সমাপত্তি অলাভীর বেদনাহীন নিকৃষ্ট। সমাপত্তি লাভীর বেদনা উত্তম। আসব যুক্ত বেদনাহীন অনাসব বেদনা উত্তম। সেই সেই বেদনা পরস্পরের সাথে তুলনা করে হীন উত্তম বেদনা উপলব্ধি করা উচিত। ভান্তে একটা প্রশ্ন আসছে এখন, তাহলে আমরা যে সংসারের মধ্যে সুখ দুঃখ নিয়ে আমরা আছি, তাহলে তো আমরা হীনতাতে আছি। সুখ দুঃখ আমরা এই যে বেদনার মধ্যে আছি আমরা, তাহলে তো হীন অবস্থার মধ্যে আছি ভান্তে। হীন আছে উত্তম আছে, দুটোটা বলছে না? হ্যাঁ, দুটোটা বলছে ভান্তে। হ্যাঁ, আমাদের মিশ্র আছে, সেখানে বলছে আর কি। যে হবে হোক, এগুলো বেদনা মাত্রাই অনিত্য, ওটা হচ্ছে আবার ফাইনাল কথা। হ্যাঁ, সেটাও ঠিক। বেদনা মাত্রই দুঃখ, এটা হচ্ছে ফাইনাল কথা। এটা প্রতিনিয়ত হচ্ছে ভান্তে। হ্যাঁ, সেটাই। বেদনা মাত্রই অনাত্ম, এটা হচ্ছে ফাইনাল কথা। আর এই জাতীয় ভাঙাভাঙি করে লাভ কি? এই জাতীয় ভাঙাভাঙি করলে ভান্তে সন্দেহ দূরীভূত হবে। এখন যেটা আমাদের কাছে আগে ছিল বা এখন যেটা প্রশ্ন আমি করছি, এগুলো থেকে আমরা উত্তর ঘটাতে পারবো, নির্বাণ পথে অগ্রসর হতে পারবো। আচ্ছা, আমি আপনাকে আরো একটু বুঝাই। আমরা যে কায়নোপাচ্ছি করার জন্য বুদ্ধ যে আসিতে পিতে খাইতে চাইতে সম্পাদনাকারী হতি, এগুলো তো চলন্ত অবস্থায় থাকে। ওখানে আবার ওগুলোর মাধ্যমে এই যে চিত্ত একাগ্র যখন হবে, এটা তো খুব সূক্ষ্ম জায়গায় এক জায়গায় স্থির হয়ে যায় তখন। তাহলে আমি যে কার্যক্রমগুলো যেভাবে যেভাবে করতেছি, হাত পা নড়াচড়া অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ করতেছি না, তো এটা কেন? এইটাতে আমি সারাক্ষণ মনোযোগী হইতে হইতে আমার চিত্ত দমিত নমিত হয়ে যায়, অন্যদিকে চলা ভুলে যাই। গরুকে দড়ি লাগায় রাখতে রাখতে, যেমন আমাদের গৃহপালিত গরুগুলো কোনো উৎপাত করে না, দেখেছেন? আর গরু ডিয়াকে প্রথম দড়ি ছাড়া থাকে, প্রথম দড়ি বাঁধলে ও বেশি উৎপাত করে। আচ্ছা, তা আমাদের চিত্তকেও এগুলোর সঙ্গে মানে লাগাইতে লাগাইতে এটা চিত্ত দমিত হওয়ার একটা কার্যক্রম। কিন্তু এই বিষয়টা ওই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় এক জায়গায় একাগ্র হওয়ার মাধ্যমে স্থিত হবে, তারপরেই আপনি দেখবেন সবকিছু ক্রমে জ্ঞান আদি। এটাই জন্য বলছি যে এই যে সূক্ষ্ম পর্যায়গুলো মানে ওইভাবে দেখতে 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 আপনার ওই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থা, আমরা যেভাবে ভবাঙ্গ পর্যন্ত ভবাঙ্গের সূক্ষ্ম জায়গা যেভাবে দেখে ফেলেছি, এগুলো থেকে ভাঙতে ভাঙতে এভাবে নর্মালি ক্রমে গভীরতা প্রাপ্ত হয়। সম্ভব। হ্যাঁ, এই জন্যই
13 ক, তন্মধ্যে দূর বেদনা কি রূপ? অকুশল বেদনা কুশল অব্যাকৃত বেদনা হতে দূরে। অকুশল বেদনা কুশল অব্যাকৃত বেদনা হতে দূরে। কুশল অব্যাকৃত বেদনা অকুশল বেদনা হতে দূরে। এগুলো একটার সঙ্গে একটার ইয়া নাই তো, এটা থাকলে ওটা নাই তো, এটা থাকলে ওইটা দূরে, দুইটা তো একসঙ্গে থাকে না বেদনা, বুঝছেন না? যখন আমার কাছে এই কুশল বেদনা থাকবে তখন অকুশল বেদনা দূরে, আর কুশল অকুশল বেদনা হতে কুশল অকুশল এটা বেদনা বলছে হতে দূরে। মানে এটা বলছে অকুশল বেদনা কুশল অব্যাকৃত হতে, কুশল অব্যাকৃত বেদনা দূরে, তার মানে কুশল হ্যাঁ। অব্যাকৃত হচ্ছে কাছের, কুশল অব্যাকৃত। হ্যাঁ, ওই যে ওরকম আর কি। হ্যাঁ, এটা আবার যখন এখানে বলছে কাছের ওটা তখন দূরের। হ্যাঁ, ওই কুশল অব্যাকৃত দুইটাই কিন্তু ঠিক আছে, অকুশল যুক্ত হলে এটা দূর হয়ে যায় আর কি। কুশল অব্যাকৃত বেদনা অকুশল বেদনা দূরে, কুশল বেদনা অকুশল অব্যাকৃত বেদনা দূরে, ঠিক আছে। ওই যে ওইটা যুক্ত হয়ে গেলে, অকুশলটা যুক্ত হলে এটা দূরে দূরে চলে যায় মানতে, সেটাই অকুশল অব্যাকৃত বেদনা কুশল বেদনা হতে দূরে। এগুলো আবার যুক্ত হবার কোন ব্যাপার নাই, এটা তো মানতে চিত্তের বিষয় অটোমেটিক ইয়ে হয়ে যায় তো, যুক্ত হওয়ার ব্যাপার নাই, ঠিক আছে তো। অর্থাৎ কোন লাইন যে এটা? তৃতীয় লাইনে কুশল অব্যাকৃত বেদনা কুশল বেদনা হতে দূরে, অকুশল অব্যাকৃত বেদনা অকুশল অব্যাকৃত বেদনা হতে দূরে, বুঝছেন? কুশল বেদনা দূরে মানে মানতে, হ্যাঁ। অকুশল বেদনা থেকে অব্যাকৃত বেদনা দূরে। না, কুশল বেদনা না, থেকে বানতো, কুশল অকুশল অব্যাকৃত দুইটা বেদনা। অকুশল অব্যাকৃত বেদনা হতে অকুশল হ্যাঁ, কুশল বেদনা অব্যাকৃত, না, এটা হচ্ছে যে কুশল বেদনা হতে কুশল বেদনা, কোন লাইন? অকুশল বেদনা হতে দূরে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে একটু দেখি। হ্যাঁ, মানতে তার মধ্যে দুর্বেদনা কি রূপ? অকুশল বেদনা কুশল অব্যাকৃত বেদনা হতে দূরে। অকুশল বেদনা কুশল অব্যাকৃত বেদনা হতে দূরে। অকুশলটা থাকলে কুশলটা মানে অনেক মানে কুশল দূরে আর এবং কি, অব্যাকৃত কুশল এবং দূরে অব্যাকৃত তখন দুটোটাই দূরে। যখন হ্যাঁ, অকুশল বেদনা থাকে তখন কুশল এবং অব্যাকৃত বেদনাটা এটা দূরের। হ্যাঁ, বাদ দে, দূরে থাকে এটা। একটা শেষ। তারপরে কুশল অব্যাকৃত বেদনা আর অকুশল বেদনা হতে দূরে। হ্যাঁ, এটা থাকলে ওই দুটোটা থাকলে কুশল ওইটা দূরে। থাকলে অকুশল এটা দূরে, অথবা অব্যাকৃত থাকলে অকুশল এটা দূরে। হ্যাঁ, বেদনা তো একটা থাকতে পারবে, যে দুইটা তো থাকে না, উম, সেজন্য বলতেছি। তারপর হচ্ছে কুশল বেদনা অকুশল অব্যাকৃত বেদনা হতে দূরে। সেম সিস্টেমে সবকিছু। হ্যাঁ, কুশলটা থাকলে ওইটা ওই দুটোটা দূরে আর কি। পুরো পড়বে? তারপর হচ্ছে দুঃখ বেদনা সুখ। আচ্ছা, এগুলো এমনি সমাপত্তি কথা পর্যন্ত আছে। মানতে, হ্যাঁ, দুঃখ বেদনা সুখ এবং অদুঃখ অসুখ বেদনা হতে দূরে। কি বলবো, দুঃখ বেদনা সুখ এবং অদুঃখ অসুখ বেদনা হতে দূরে, সুখ এবং অদুঃখ অসুখ বেদনা দুঃখ বেদনা দূরে। দুঃখ বেদনা সুখ বেদনা সুখ বলা আছে নাকি? এবং আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না বুঝতে আমার পড়তে ভুল হচ্ছে, বলতে দুঃখ বেদনা হ্যাঁ, সেটাই। সুখ এবং অদুঃখ সুখ বেদনা হতে দূরে। দুঃখ বেদনা সুখ এবং অদুঃখ বেদনা অসুখ বেদনা হতে দূরে। ঠিক আছে। এবং অদুঃখ অসুখ বেদনা দুঃখ বেদনা হতে দূরে। মূল কথা হচ্ছে যে আমার কাছে এখন যেটা থাকবে, এটার পরবর্তী যে বেদনাগুলো থাকবে এগুলো সবগুলো দূরের। না, সুখ থাকলে বলতে দূরে থাকবে না তো। এটা কোন লাইনে? সুখ থাকলে আর দুটোটা দূরে আর কি। সুখ থাকলে আর ওই দুটোটা দুটোটা দূরে দূরে। তো। হ্যাঁ, উপেক্ষা এবং
উপেক্ষা এবং অকুশল দুটোটা দূরে, এটা দুটোটা দূরে, সুখ থাকলে তখন যে কোনো একটা থাকবে যায় নিজের কাছে, হুম হুম, দুইটা দূরে থাকবে। সঙ্গে থাকে না। না এক চিত্তে এক বেদনাই উৎপন্ন হতে পারে, দুই বেদনা উৎপন্ন হয় না। হয় না বলতে, হ্যাঁ একটা পর একটা উত্তর হয়। দুঃখ এবং অদুঃখ অসুখ বেদনা সুখ বেদনা দূরে, অদুঃখ অসুখ বেদনা সুখ দুঃখ বেদনা দূরে, সুখ দুঃখ বেদনা অদুঃখ অসুখ বেদনা দূরে। মানে মনে আছে আমরা ওই যে কি পড়ছিলাম যে এই মাতিকার মধ্যে হুম এরকম কাছাকাছি গুলা মানে ধর্ম সংহিতা আর কি, আমি বুঝতে কষ্ট হয়েছিল আর কি, এখানে এরকম বেদাল লেগে গেছে। তবে এটা কিন্তু সহজ আছে এটা থেকে। হ্যাঁ কি জানি সহজ, এখন তো শুরু করছি, দেখা যাক না। মাঝখানে গিয়ে সব আবার এই পর্যন্ত বলা হচ্ছে মনটা কি জানি সামনে। অদুঃখ অসুখ বেদনা সুখ দুঃখ বেদনা হতে দূরে, সুখ দুঃখ বেদনা অদুঃখ অসুখ বেদনা দূরে, সমাপত্তি অলাভীর বেদনা, সমাপত্তি লাভীর বেদনা হতে দূরে, সমাপত্তি লাভীর বেদনা সমাপত্তি অলাভীর বেদনা দূরে, আসবযুক্ত বেদনা অনাসব বেদনা দূরে, হুম শেষ। অনাসব বেদনা আসবযুক্ত বেদনা দূরে, ইয়াকে দূর বেদনা বলে। হুম একইভাবে আশা করি সবাই বুঝছেন। সন্তোষ বেদনা কিরূপ এতে পরবর্তীটা আমাদের কোনো সমস্যা নাই না। না বানতে আমি প্রথমে যেটা বুঝছি না বলে মনে করছি ওটাও ঠিকই আছে, বুঝা যায়নি এরকম কোনো কিছু এখানে ঘটে নাই এ পর্যন্ত। না আপাতত এই পর্যন্ত সমস্যা হয়নি। তারপরে খ খ তার মধ্যে নিকট সন্তিক বেদনা কিরূপ, অকুশল বেদনা নিকটে, কুশল বেদনার নিকটে, অব্যাকৃত বেদনার নিকটে। হয়েছে, সবগুলো নিচেরটা দেখেন, আসব কই হ্যাঁ, সমাপত্তি অলাভীর বেদনা বেদনার নিকটে, সমাপত্তি লাভীর বেদনা সমাপত্তি লাভীর বেদনার নিকটে, আসবযুক্ত বেদনা সংক্ষিপ্তটা বলেন এক লাইনে। ইয়াকে নিকট বেদনা বলে, সেই বেদনা পরস্পর সাথে তুলনা করে দূর নিকট বেদনা উপলব্ধি করা উচিত। যেটা বুঝছেন এটা বলেন। হ্যাঁ পুরো সব কথা এখানে এক লাইনে বলেন। হ্যাঁ পুরোটা এক লাইনে বলেন। পুরোটা বলতে এখানে আমাদের যে বেদনা এগুলো উৎপন্ন হয়, কোনটা কাছের কোনটা দূরের ওইটা উপলব্ধি করতে এই 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 অবস্থার মধ্যে মানে সহজতর হবে আর কি। এটা না, অর্থাৎ যেই জাতীয় বেদনা ওই জাতীয় বেদনা এটা কাছে, কারণ আমি যখন আমার সমনুষ্য উৎপন্ন হয়েছে এট এ টাইম কয়েকটা সমনুষ্য চেতনা বেদনা উৎপন্ন হয় না, এটা থেকে ওইটা কাছে থাকে সেই দৃষ্টিকোণ থেকে। এক তারপরে এটা তখন এটার কাছাকাছি পাশাপাশি একই জাতীয় হইলে অকুশলেরটা অকুশলের কাছে, কুশলেরটা কুশলের কাছে, সেটাই না অকুশলেরটা অকুশলের কাছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কুশলেরটা কুশলের কাছে, কুশলেরটা কুশল, আচ্ছা অকুশল থেকে আরো অকুশল উৎপন্ন হয়, যেটা ওই কি সমুদয়। এখানে দুইটা বেদনা তো একসাথে উৎপন্ন হয় না, একটা উৎপন্ন হলে আর একটা দূরে থাকবে। মানে দূরে তো থাকবে ঠিক আছে, কিন্তু দূরে থাকলে একই সাথে তো উৎপন্ন হয় না, দূরে তো থাকবে এমনি নরমালি দূরে। তারপরও আমার এখনো সুখ বেদনা চলছে, সুখ বেদনা থেকে এর পরবর্তী বেদনা, এটা যদি এটা আমি আরেক দৃষ্টিকোণ থেকে মিলেছি যে আমাদের যখন চিত্ত উৎপত্তি হয়, চিত্তের মধ্যে একই রকমের কার্যক্রমকে কেন্দ্র করে বহুবার এটা পরিচালিত হয়ে যাচ্ছে না, তারপরে সেই জায়গার মধ্যে বেদনাগুলো প্রায়ই কাছাকাছি এবং সেগুলো সবগুলোই সুখ বেদনা, লক্ষাধিক বারের থেকেও অধিক একই বিষয়কে নিয়ে যবন কার্যক্রম চলে যায়। যদি হয় ওটা একটার সঙ্গে একটা সংযুক্ত একটা ব্যাপার রয়েছে, সেই সঙ্গে এট এ টাইম ওই দুঃখ বেদনা চলে আসে না।
তখন ওই জায়গা হচ্ছে এই দুঃখ বেদনা দূরের। ওইটা বলতে অনেকটা অনন্ত অনন্ত প্রত্যয়ের মতো আর কি বলতে হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে হবে। ওরকম করে বুঝছি যে আমি যেহেতু প্রত্যেকটা জায়গাতে এরকম করে দিয়েছে সেজন্য। আবার একবার পড়লে পাবেন আরেক লাইন। আর পড়বো বলতে আর এক লাইন পড়েন আবার। অকুশল বেদনার নিকটে। হুম, বুঝছেন? এখন ক্লিয়ার হইছে? অকুশল বেদনার নিকটে। ওই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বললাম এখন যেভাবে, ওই দৃষ্টিকোণ থেকে হলে হবে যে, না হলে তো উপায় নাই। দূরের বলতে হবে বাধ্যগত, না? আর এমনিতে বলতে আমাদের যখন কুশলচিত্ত উৎপন্ন হয় তখন ওই কুশলচিত্ত করার জন্য আমাদের যে যে চিত্তগুলো পর তাপ উৎপন্ন হয় ওগুলো তো কাছাকাছি থাকে। আমাদের দৃষ্টিভঙ্গিতে আর কি বলতে নর্মালি এগুলা ওই লেভেলে গেলে অনেক দূর হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক এর পরেরটা দেখি। 3 হচ্ছে সংজ্ঞা স্কন্ধ। তন্মধ্যে সংজ্ঞা স্কন্ধ কাকে বলে? যা কিছু সংজ্ঞা আছে অতীত, অনাগত, বর্তমানের, আভ্যন্তরীণ বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা উত্তম, দূরের বা নিকটের, সেই সমস্ত সংজ্ঞার একত্রিত ভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে পঞ্জীভূত যে সংগ্রহ তাকে সমষ্টিগতভাবে সংজ্ঞা স্কন্ধ বলে। বুঝছেন? আমরা যে বিষয় যেভাবে সংজ্ঞায়িত করি, একটা জায়গা দিয়ে আপনি প্রত্যেকদিন হাঁটেন, নির্দিষ্ট একটা জায়গাতে কয়েকবার হোঁচট খাইতে খাইতে পায়ের মধ্যে ব্যথা পাইতে পাইতে আপনার এটা পরবর্তীতে সংজ্ঞায়িত হয়ে যাবে অমুক জায়গার মধ্যে এরকম গুইট্টা একটা আছে। তো ওখানে যাওয়ার সময় অটোমেটিক ভাবে আপনি কি হয়ে যান, সাবধান হয়ে যান, ওই সংজ্ঞায়িত হয়ে আছে ওই জায়গাটা আপনার। এভাবে প্রত্যেকটা বিষয় সর্বেন্দ্রিয়ের যেটা যেভাবে সংজ্ঞায়িত হয়েছে সেভাবে আবার আপনার কাছে প্রতীয়মান হয়। আচ্ছা, 15 ক, তন্মধ্যে অতীত সংজ্ঞা কাকে বলে? যে সংজ্ঞা সমূহ অতীত, নিরুদ্ধ, বিগত, বিপরিণত, অস্তগত, অন্তর্নিহিত উৎপন্ন হয়ে বিগত, অতীত অংশের অন্তর্গত, যেমন চক্ষু সংস্পর্শজ সংজ্ঞা, শ্রোত্র সংস্পর্শজ সংজ্ঞা, ঘ্রাণ সংস্পর্শজ সংজ্ঞা, জিহ্বা সংস্পর্শজ সংজ্ঞা, কায় সংস্পর্শজ সংজ্ঞা, মনো সংস্পর্শজ সংজ্ঞা, ইয়া অতীত সংজ্ঞা বলে। ইয়াকে এটা সবাই বুঝছে আশা করি। আচ্ছা, তন্মধ্যে অনাগত সংজ্ঞা কাকে বলে? যে সংজ্ঞা সমূহ অজাত, অভূত, অসঞ্জাত, অপ্রসূত, সেম আগের মতো মধ্যে এগুলো। হ্যাঁ, গ, এগুলো মনে হয় ত্রিকে আসছে নাকি? অতীত, অনাগত, বর্তমান সংজ্ঞা। আচ্ছা, তন্মধ্যে বর্তমান সংজ্ঞা কাকে বলে? যে সংজ্ঞা সমূহ জাত, ভূত, একই আগের মতো। 16 ক, তন্মধ্যে আভ্যন্তরীণ সংজ্ঞা কাকে বলে? সেই সত্যগণের যেই সংজ্ঞা আভ্যন্তরীণ, ব্যক্তিগত, স্বীয়, নিজস্ব এবং তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি ও মানবশে গৃহীত, যেমন চক্ষু সংস্পর্শজ সংজ্ঞা, শ্রোত্র সংস্পর্শজ সংজ্ঞা, ঘ্রাণ সংস্পর্শজ সংজ্ঞা, জিহ্বা সংস্পর্শজ সংজ্ঞা, কায় সংস্পর্শজ সংজ্ঞা, মন সংস্পর্শজ সংজ্ঞা, ইয়াকে আভ্যন্তরীণ সংজ্ঞা বলে। খ, তন্মধ্যে বাহ্যিক সংজ্ঞা কাকে বলে? এটাও সেরকম হবে, শেষে অপর সত্যগণের, অপর পুদ্গলগণের।
তারপর 17 17 তন্মধ্যে স্থূল ও সূক্ষ্ম সংজ্ঞা কিরূপ? প্রতীক ও সংস্পর্শজ সংজ্ঞা স্থূল, অধিবচন সংস্পর্শজ সংজ্ঞা সূক্ষ্ম। অধিবচন এটা প্রতীকের অপর সাইডটা তো বাদ অধিবচন নাকি? অধিবচন এটা তো অধিবচন। প্রতীক ও সংস্পর্শজ সংজ্ঞা স্থূল আর অধিবচন সংস্পর্শজ সংজ্ঞা সূক্ষ্ম। প্রতীক মানে হনন করা না বলতে, আঘাত হনন করা। প্রতীক মানে আঘাত জাতীয়, এটা আর কি প্রতীক, ঠিক আছে। হনন করা, আঘাত করা, হ্যাঁ। আর অধিবচন এটার বিপরীত হবে, লেখার অনুসারে বোঝাচ্ছে না। মানে এটা মানে অনুভূতি হবে মানতে মানতে না অধিবচন। অধিবচন না, অনুভূতি না। অধিবচন ওইটার বিপরীত হবার ব্যাপার দেখা যাচ্ছে। ওটা মৈত্রী হবে আর কি মানতে, মৈত্রী হবে। তারপরে ওই উপাসক সুপ্রিয় বাবু দেখেন তো অধিবচনের কথা কি আছে। অকুশল সংজ্ঞা স্থূল, অকুশল অব্যয়কৃত সংজ্ঞা সূক্ষ্ম। না, অকুশল সংজ্ঞা স্থূল, কুশল অব্যয়কৃত সংজ্ঞা সূক্ষ্ম। কুশল ও কুশল সংজ্ঞা স্থূল, অব্যয়কৃত সংজ্ঞা সূক্ষ্ম। দুঃখ বেদনা সম্প্রযুক্ত সংজ্ঞা স্থূল। সুখ বেদনা এবং অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত সংজ্ঞা সূক্ষ্ম। সুখ বেদনা এবং দুঃখ বেদনা সম্প্রযুক্ত সংজ্ঞা স্থূল। অদুঃখ অসুখ বেদনা সম্প্রযুক্ত সংজ্ঞা সূক্ষ্ম। আগের মতো সমাপত্তি কি বলছে? আগের মতোই তো না? হ্যাঁ, এবার আগের মতো এই সমতলের সংজ্ঞা স্থূল। অধিবচন লিখছে এখানে আবিধানিক অর্থ হলো, অধিবচনের আবিধানিক অর্থ হলো নামকরণ, উপাধি, সংজ্ঞা বা কোনো কিছুর নির্দেশক শব্দ। সহজ কথায় কোনো বস্তু বা ধারণাকে চেনার জন্য আমরা যে নাম বা লেবেল ব্যবহার করি সেটাই অধিবচন। বৌদ্ধ ধর্মে এর গুরুত্ব প্রয়োগ নিয়ে আলোচনা করা হলো। সংজ্ঞার্থ ব্যবহার্য। অধিবচন মূলত একটি প্রজ্ঞপ্তি। আমরা যখন কোনো কিছুর বর্ণনা দিই বা কোনো বিষয়কে অন্য বিষয় থেকে আলাদা করতে চাই, তখন আমরা অধিবচন বা নির্দিষ্ট নাম ব্যবহার করি। যেমন মানুষ, গাছ, ঘর, এই শব্দগুলো হলো একটি অধিবচন। অধিবচন স্পর্শ। অভিধর্মে স্পর্শ বা যোগাযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যার একটি হলো অধিবচন স্পর্শ। প্রতীক স্পর্শ, অধিবচন স্পর্শ দুই রূপ। প্রতীক স্পর্শ এটি হলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে বাহ্যিক বিষয়ের সরাসরি সংঘর্ষ বা মিলন, যেমন চোখের সাথে আলো বা রঙের মিলন। অধিবচন স্পর্শ এটা হলো মন দ্বারে হয়েছে উপাসক, আমরা যেটা বুঝছি সেটা না। হচ্ছে যে আপনার ওটা সংস্পর্শ, আঘাত আকারে যেটা সংস্পর্শ হয় ওটা নেই। আর ওইটা হচ্ছে যে ওই যে আমাদের তেঁতুলের একটা উদাহরণ দেওয়া হয়েছিল, এটা জিহ্বাতে লাগবে না বটে, কিন্তু এটা আপনার কি হয়ে যাবে, সংস্পর্শ তৈরি হবে। সংঘর্ষণ আকারে না হইলেও সংঘর্ষণের মতোই উৎপন্ন হয়, এরকম কিছু ব্যাপার আমরা পেয়েছিলাম না? ওই বিষয়টা, এটা অধিবচন হচ্ছে সেটা। বানতে এখানে প্রতীক এটাও দিছে এভাবে না, আর লাগবে না, আমরা এটা আগে পড়ছি যে আগের জায়গাটা আমরা মানে ফিরে আসছি এখন। প্রতীক মানে হচ্ছে যে যেটা রূপের সঙ্গে
ত্বকের সরাসরি রূপের স্পর্শ, সংঘর্ষণ আকারে চোখের সাথে রূপের সংঘর্ষ, হ্যাঁ। সংঘর্ষ। হ্যাঁ, কিন্তু এমন এমন কিছু বিষয় আছে যেগুলো সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না, কিন্তু স্পর্শ হয়। সংঘর্ষণ আকারে হবে না, কিন্তু স্পর্শ হবে। ওইটা হচ্ছে অধিবচন, ওইটা হচ্ছে ওইটা অধিবচন। হচ্ছে অধিবচন। বুঝছি বলতে, হ্যাঁ। উপাসক সুপ্রিয়বাবু বুঝছেন না? বানতে আর যা লেখা আছে আরগুলো পড়ার দরকার নাই, মূল জায়গা বুঝে গেলে হয়ে গেছে। তারপরে অর্থাৎ সমাপত্তি ও লাভীর সংখ্যা স্থূল, সমাপত্তি লাভীর সংখ্যা সূক্ষ্ম, আসবযুক্ত সংখ্যা স্থূল, অনাসবযুক্ত সংখ্যা সূক্ষ্ম, সেই আচ্ছা, সংখ্যা পরস্পরের এখানে আরেকবার বলে সাথে তুলনা দিচ্ছি করে। কেন। যেমন যিনি সমাপত্তি লাভ করেছেন, ওই সমাপত্তি লাভীর কাছে ওই সংজ্ঞা, ওনার কাছে এটা স্থূল বিষয়, মোটা বিষয়, কোনো সমস্যা নাই। কিন্তু ওনার কাছে কিন্তু ওই আর্য জ্ঞানের সংজ্ঞা কিন্তু ওনার কাছে সূক্ষ্ম বিষয়, যেহেতু ওনার সঙ্গে এটা পরিচয় নাই, উনি জানে না এটা। বুঝছেন? হ্যাঁ বানতে। উপাসক বুঝছেন? বাদে মনে করেন আপনি একটা বিষয় জানেন, ওটা আপনার জন্য স্থূল বিষয়। যেটা জানেন না ওটা আপনার জন্য কিন্তু সূক্ষ্ম। যখন জেনে যাবেন পরবর্তীতে, তখন কিন্তু ওটা আবার স্থূল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছেন না পুরো? আজকে 2 পর্যন্ত থাকবে তাহলে। হ্যাঁ বাদে বিশেষ তো আজকে কালকে 18 থেকে পর প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র ভবিষ্যৎগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ও